প্রকৃতির সৌন্দর্য তখনই সার্থকতা লাভ করে যখন সেই সৌন্দর্যকে উপভোগ করে মানুষ। কবি তো তাই বলেইছেন, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। সত্যিই তো, কতই না প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে আফ্রিকার গহন বনের মধ্যে, বা আমাজন অববাহিকার ঘন বনানীর মধ্যে, কিংবা হিমালয়, রকি, আন্দিজ পর্বতমালার দুর্গম এলাকায়, যেখানে এই একবিংশ শতাব্দীতেও হয়তো মানুষের পায়ের ছাপ পড়েনি। তার ফলে সেই সৌন্দর্য বঞ্চিতই থেকে যাচ্ছে মানব সমাজের মনোরঞ্জনের থেকে। সেই সমস্ত এলাকায় হয়তো মানব চক্ষুর আড়ালে আমাদের চিরপরিচিত পুষ্পরাজির থেকেও আরো সুন্দর ফুল ফুটছে, আবার তা প্রকৃতির নিয়মে ঝরেও যাচ্ছে, কিন্তু কেউ নেই তাদের সৌন্দর্যের কদর করার। উল্টো দিক থেকে বলতে গেলে এটাও বলা যায় যে প্রকৃতির এই সৌন্দর্যের টানেই তো পাড়ি জমিয়েছে মানুষ, তার ঘর ছেড়ে, তার একান্ত শান্তির জীবন পরিত্যাগ করে। দুর্গম পার্বত্য অঞ্চল যেমন সে পদানত করেছে, তেমনি অবলীলায় পেরিয়ে গিয়েছে গভীর জলরাশি। সেই রকমই প্রকৃতির এক অপরূপ রূপকে কাছ থেকে দেখবার জন্য এবং সেই অভিজ্ঞতাকে ক্যামেরাবন্দি করার জন্যই আমরাও বেরিয়ে পড়লাম আজ তাইওয়ানের জাতীয় ফুল পাম ব্লসম দেখতে মেইশানের উদ্দেশ্যে। মেইশান হলো তাইওয়ানের ওয়ান অফ দ্য ফেমাস পাম ফার্ম। আমাদের ইউনিভার্সিটি থেকে সেইখানে যাওয়ার একমাত্র উপায় হলো মিনশিয়ন থেকে যে 7306 বাসটি আসে তাতে করে যাওয়া। এমনিতে বাসের সার্ভিস ঠিকঠাক থাকলেও বাসের ফ্রিকোয়েন্সিটা খুব কম। সারাদিনে মাত্র 4টে বাস চলে। একবার সেই সকাল 7টার সময় মিনশিয়ন থেকে মেইশানে যায়, যেটা ফিরে আসে 9:30 নাগাদ। পরের বাসটি মিনশিয়ন থেকে ছাড়ে সকাল 10টা, আর সেটি ফেরে বিকেল 4টে নাগাদ। আমাদের ঠিক ছিল বেলা 10টার বাসটাই ধরব। আমরা সেই মতো তাইওয়ান বাস ট্র্যাকারে দেখে নিলাম মিনশিয়নে 10টায় বাস ছাড়লে সেটা ইউনিভার্সিটির কাছে আসবে 10:18 নাগাদ। আমরা সকালে খাবার খেয়ে বেরোলাম 10:18 টার্গেট করে। কিন্তু গোলমালটা বাঁধলো এরপরই। আমরা যখন বাস স্টপের থেকে হাত 10 দূরে রয়েছি, সেই সময় দেখলাম একটা বাস পুরো রকেট স্পিডে বেরিয়ে গেল। আমার মুখ দিয়ে ফট করে বেরিয়ে গেল, এই যা, বাসটা বেরিয়ে গেল নাকি? নিবেদিতা যা শুনে আঁতকে উঠে জিজ্ঞেস করলো, কেন, কটা বাজে? আমি মোবাইল বার করে ওকে নিশ্চিন্ত করলাম, না না, সময় হয়নি এখনো, 3 মিনিট বাকি আছে 10:18 বাজতে। এরপর বাস স্টপে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে থেকেও যখন বাসের দেখা পেলাম না, তখন বাস ট্র্যাকারটা খুলতে দেখতে পেলাম 10টার বাস একের পর এক স্টপেজ ছাড়িয়ে ছুটে চলেছে তার অন্তিম গন্তব্যের দিকে। আমরা তো পুরো হতভম্ব। আমার কিন্তু খুব গর্ব ছিল দেশে থাকতে একটা দিনের জন্য আমি কোনোদিন ডানকুনি লোকাল মিস করিনি বলে। কি আর করব, আমার সার্ভিসের ওপর একটা কালো দাগ লেগে গেল। নিবেদিতা মাথায় হাত দিয়ে বসে পড়েছে বাস স্টপের সিটে, কারণ জানুয়ারি মাসের এই শেষ সময়টাই হলো পাম ব্লসমের সময়। এই সময়টা মিস করে গেলে আর উপভোগ করা যাবে না সেটা। আমরা দুজন অল্টারনেটিভ ভাবতে ভাবতেই নিবেদিতা হঠাৎ আমায় বলল, চলো তাহলে হেঁটেই চলে যাই। আমি একবার ওর আপাদমস্তক দেখে নিয়ে বাস ট্র্যাকারের সময় দেখলাম, তাতে দেখাচ্ছে 30 মিনিট টোটাল লাগে বাসটা আর মেইশানে পৌঁছতে। তাহলে আর কি, বাসে যেখানে 30 মিনিট লাগে, হেঁটে খুব বেশি হলে 1.5 ঘন্টা লাগবে। কিন্তু তখন বুঝিনি আমাদের এই ভাবনাটা কতটা ভুল ছিল। কারণ আর কিছুই নয়, প্রথমত এই রাস্তাটা একদমই কনজেস্টেড নয়, তাই সিগন্যালের কোনো বালাই এখানে নেই, এবং বাসও এখানে চলে একদম রকেট স্পিডে, যা আমরা বুঝতে পেরেছিলাম ফেরার সময়। গুগল ম্যাপ অন করতে দেখা গেল একদম সোজা রাস্তা। তার ফলে জয়মা বলে আমরা দুজন হাঁটতে শুরু করে দিলাম। রাস্তাটা সোজাই ছিল, মানে এই রাস্তার কোনো শাখা প্রশাখা পথ না বেরোনোর জন্য গুগল ম্যাপে একে সোজা মনে হচ্ছিল।
কিন্তু তাইওয়ান যেহেতু একটি পর্বত সংকুল দ্বীপরাষ্ট্র, তাই এর বেশিরভাগ রাস্তাই গড়ে উঠেছে পাহাড় কেটে, যার ফলে একটু পর থেকেই শুরু হলো চড়াই উতরাই। সোজা নাক বরাবর তাকালে দেখা যাচ্ছে রাস্তাটি কোথাও ইউ এর মতন হয়ে গিয়েছে, তো আবার কোথাও উল্টোনো নৌকার মতন হয়ে রয়েছে। আমরা বাংলাদেশের সমতল অঞ্চলের বাসিন্দা, এত চড়াই উতরাই ভাঙা তো আর আমাদের হাতে নেই। তবে নেহাত জানুয়ারি মাসের হিম শীতল হাওয়া আমাদের পথের সঙ্গী, নয়তো এই রাস্তা হয়তো আমরা অতিক্রম করতেই পারতাম না। এই প্রসঙ্গে একটা কথা বলি, চড়াই উতরাই ভেঙে যেতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু প্রকৃতি যে এখানে অকৃপণ হাতে নিজেকে সাজিয়ে তুলেছে, তাই সেই দৃশ্যপট দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। আফসোস হচ্ছিল এই ভেবে যে আমাদের পরিবর্তে বিভূতিবাবু যদি এই রাস্তাটি অতিক্রম করতেন, তাহলে হয়তো আমরা আর একটি আরণ্যক, চাঁদের পাহাড় বা ইছামতি উপন্যাস পড়ার সুযোগ পেতাম। রাস্তার প্রথম বাঁকটা ঘুরতেই চোখে পড়ল কমলালেবু গাছের ক্ষেত। আমরা কেউই কমলালেবু গাছ আগে দেখিনি। গাছ থেকে থরে থরে কমলালেবু ঝুলতে দেখে সেগুলিকে শনাক্ত করতে পারলাম। খেতে ঢুকে কয়েকটা ছবিও তুলে ফেললাম কমলালেবু গাছের সাথে। আমাদের সাথে সেখানে দেখা হয়ে গেল এক সহৃদয় কৃষক পরিবারের। তারা মাঠে কাজ করছিলেন। আমরা বিদায় নেওয়ার সময় তারা আমাদের এক ব্যাগ কমলালেবু দিলেন। লেবুর ক্ষেত থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম। পথের ধারে কোথাও চোখে পড়তে লাগলো খাদ, আবার কোথাও বা খাড়া পাহাড়। জনবসতি নেই বললেই চলে। দূরে দূরে পাহাড়ের গায়ে দু একটা বাড়ি চোখে পড়তে লাগলো। আর একটু পথ পাড়ি দিতে এবার দেখতে পেলাম কলা গাছের ক্ষেত। তাইওয়ানে মোচা খাওয়ার কোনো রেওয়াজ নেই, তাই দেখলাম মোচাগুলোকে নীল রঙের বড় বড় প্লাস্টিকের জামা পরিয়ে রাখা হয়েছে, যাতে পরিণত অবস্থায় কলার কাঁদি পাখিতে নষ্ট না করে। এরপর দেখতে পেলাম কাগজিলেবুর গাছের সারি। এটিও আমাদের দুজনেরই একদম প্রথম অভিজ্ঞতা। রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা ব্যাপার বুঝতে পারছিলাম, এই রাস্তায় আমরাই হয়তো প্রথম মানুষ যারা হাঁটছে। কারণ রাস্তাটিতে কোনো ফুটপাত চোখে পড়ল না, তাই রাস্তার ধার ধরেই হেঁটে যেতে হচ্ছিল আমাদের। তবে বেশি ধারেও যাওয়া যাচ্ছিল না, কারণ এমন নির্জন রাস্তার ধারের ঝোপে কোথাও কোনো সাপদ লুকিয়ে থাকতেই পারে। বিশেষ করে এই সাপদদের উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছিল রাস্তার ধারে ধারে পড়ে থাকা তাদের বিষ্ঠা থেকে। তাছাড়া এমন জায়গায় হঠাৎ যদি সেরকম কিছু আমাদের আক্রমণও করে বসে, তো ব্যাগের ছাতা ছাড়া আর কোনো অস্ত্র আমাদের কাছে নেই, এবং কখন যে কোনো মানুষের সাহায্য পাবো তারও কথা কিছু বলা যায় না। কারণ পাশ দিয়ে কচিত কদাচিৎ দু একটা গাড়ি দেখা যাচ্ছিল ঠিকই, কিন্তু তা বেরিয়ে যাচ্ছিল ভীষণ স্পিড তুলে, যাদের যাত্রীরা আমাদের মতো দুজন ভিনদেশীকে এরকম পাণ্ডব বর্জিত রাস্তা দিয়ে হাঁটতে দেখে বেশ অবাকই হচ্ছিলেন। তা তাদের জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখা থেকেই বেশ ভালো বোঝা যাচ্ছিল। তবে পাণ্ডব বর্জিত এই রাস্তায় কয়েকটি মন্দিরের উপস্থিতি দেখে আমরা বেশ অবাকই হলাম। কে জানে কারা এই মন্দিরগুলোতে এসে আরাধনা করে বা সন্ধ্যায় ধূপদীপ জ্বালিয়ে দিয়ে যায়, নাকি এই মন্দিরগুলো পুরাতন কোনো জনপদের সাক্ষ্য বহন করে চলেছে। হয়তো আগে এই রাস্তার ধারেও কোনো জনপদ ছিল, এখন হয়তো নেই, কারণ পথের ধারে বেশ কয়েকটি পরিত্যক্ত বাড়িও আমাদের চোখে পড়ল। বেশ কিছুটা যাওয়ার পর আমরা পাহাড়ের একটা বাঁক দেখে একটু দাঁড়ালাম। ব্যাগ থেকে জলের বোতল বার করে জল খেয়ে নিলাম। হিমেল হাওয়া থাকলেও বুঝতে পারলাম ঘামে আমাদের সারা শরীর ভিজে একদম সপসপ করছে। আরো কিছুক্ষণ হয়তো দাঁড়াতাম, কিন্তু আমাদের অদৃষ্টে সেদিন গন্তব্যে না পৌঁছে বোধহয় দাঁড়ানো নেই, কারণ হঠাৎ বিশ্বব্রহ্মাণ্ড একদম দুলে উঠল। আমরা প্রথমে ভেবেছি এতটা চড়াই ভাঙার জন্য বোধহয় মাথা ঘুরছে, কিন্তু দুজনের একসঙ্গেই একই ধরনের অভিজ্ঞতা হওয়া সম্ভব নয়। পর মুহূর্তেই বুঝতে পারলাম এ হলো তাইওয়ানের মানুষের নিত্যসঙ্গী ভূমিকম্প।
যা এসে হাজির হয়েছে আমাদের পিছু পিছু। আমরা আর ওই পাহাড়ের বাঁকটায় দাঁড়ানো খুব একটা নিরাপদ মনে করলাম না। যদি মাথায় পাথর ভেঙে পড়ে। যদিও সারা রাস্তায় আর ভূমিকম্প পাইনি এরপর। আগেই বলেছি, সাপদের শারীরিক উপস্থিতি না দেখলেও তাদের উপস্থিতি আমরা টের পেয়েছি। তেমনি চোখে পড়েছে হাত 2-3 লম্বা সাপের খোলস। তারা বিষধর না বিষহীন তা মা মনসাই বলতে পারবেন। তবে শীতকাল বলে সেই বাবাজিদেরও প্রত্যক্ষ উপস্থিতি আমরা দেখিনি। বেশ কিছু দূর যাওয়ার পর দূর থেকে ছোট বড় বাড়ির সারি চোখে পড়ল। বুঝতে পারলাম সামনে একটা লোকালয় আসছে। প্রথম বাড়িটার উঠোনে দেখলাম হাঁস, মুরগি, টার্কি চড়ছে। এছাড়াও চোখে পড়তে লাগলো মাচা থেকে ঝুলে থাকা লাউ কুমড়োর গাছ। সেই পল্লী বাংলার কথাই মনে করিয়ে দেয়। দেখতে পেলাম বাড়ির লোকেরা একসাথে বাড়ি লাগোয়া খেতে কাজ করে চলেছেন। তবে বাড়িগুলো দেখে আমরা দূর থেকে যতটা উৎফুল্ল হয়েছিলাম, কাছে যেতে সেই উৎফুল্লতা দপ করে নিভে গেল। কারণ আর কিছুই নয়, প্রতিটা বাড়িতেই উঠোনে পায়চারি করে বেড়াচ্ছে ব্যাঘ্ররূপী বিরাট বিরাট কুকুর। রাস্তা দিয়ে আমাদের যেতে দেখে তারা এমন ভাবে তেড়ে আসছিল যেন মনে হচ্ছিল দরজা ভেঙে বাইরে বেরিয়ে এসে আমাদের টুটি ছিঁড়ে ফেলবে। যা দেখে মনে হলো নির্জন স্থানই এর থেকে অনেক ভালো। জনবসতি পেরিয়ে গেলে এবার চোখে পড়লো একটা শীর্ণ জলধারা। যা দেখে আমাদের মনে হলো আমরা তাহলে মেইশান পার্বত্য এলাকায় ঢুকে পড়েছি। এই শীর্ণ জলধারার উৎসস্থল নিশ্চয়ই এই মেইশানের কোনো না কোনো পাহাড়। এই শীর্ণ জলধারাটি এরপর মেইশান না পৌঁছানো পর্যন্ত আমাদের সাথে লুকোচুরি খেলতে খেলতে এগিয়ে চলল। এই একবার রাস্তার একদম ধারে চলে আসে, তো আবার কখনো সে থাকে আমাদের দৃষ্টির অগোচরে। শুধুই মাত্র তার কুলকুল শব্দ জানান দেয় যে সে আছে। এইবার শুরু হলো একদম খাড়া পথ। এই খাড়া পথটা উঠতে সত্যি আমরা দুজন বড় হাঁপিয়ে গেলাম। কিন্তু সব কষ্ট আমাদের এক লহমায় কেটে গেল। কেন জানেন? ওই যে দূরে পাহাড়ের ধাপ কেটে তৈরি হয়েছে ড্রাগন ফ্রুটসের ক্ষেত, ওটি দেখে। এই চড়াই একদম শেষ হলো গিয়ে মেইশান পার্কে। চড়াই ভাঙতে ভাঙতে নিবেদিতাকে বললাম, মেইশানে পৌঁছে কি আমরা কেদারবতী যাত্রীদের মতো বলবো জয় মেইশান? অতি কষ্টে ক্ষীণ হেসে নিবেদিতা আমাকে বলল, এখনো ইয়ার্কি মারবে? আর কতটা? আমি বললাম, আর তো এসেই গেছি ডার্লিং। ওই যে দেখা যাচ্ছে দূরে মেইশান পার্কের গেট, আর ওই যে দেখো মেইশান টাউনশিপ। তবে মেইশানের কাছাকাছি আসতে কিছু বাইক রাইডার চোখে পড়ছিল, তাই এই রাস্তাটা আর শুধুমাত্র আমরা দুজন ছিলাম এটা বলা যায় না। দূর থেকে মেইশান পার্কটি আমাদের দৃষ্টিসীমার মধ্যে চলে আসতে সত্যি আমরা বিহ্বল হয়ে পড়েছিলাম। কেদার বা বদ্রী এখনো আমরা যাইনি, তাই কেদার, বদ্রী বা অমরনাথ দেখে পর্যটকদের ঠিক কিরকম ফিলিংস হয় তা আমরা বলতে পারবো না। কিন্তু দূর থেকে মেইশান পার্কের পাম ব্লসম দেখে আমরা ভাষা হারিয়ে ফেললাম। পার্কে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের আপ্যায়ন স্বরূপ দেওয়া হলো 1 কোয়া রসুন। তাইওয়ানে রোদে শুকনো সবজি, ফল এসব খাওয়ার খুব প্রচলন আছে। মেইশান পার্কে কিছু স্টলে এগুলোই বিক্রি হচ্ছিল। ওই স্টলগুলোর সামনে দিয়ে যেতেই ওনারা সবাইকে 1 কোয়া করে শুকনো রসুন চেখে দেখার জন্য দিচ্ছিলেন। ছোট ছোট সাদা সাদা ফুলে ভরে আছে গাছগুলো। এক ঝলক দেখলে মনে হয় প্রকৃতি বুঝি শ্বেত শুভ্র বসনে নিজেকে আচ্ছাদিত করে রেখেছে। তবে প্রকৃতির এই বৈধব্য বেশ মনে রেখে যায় এক অপূর্ব রেশ। জানি না ক্যামেরায় ঠিক কতটা ধরা যাচ্ছে, সামনে থেকে এই দৃশ্য এক আলাদাই অনুভূতির সৃষ্টি করছে। তাও চেষ্টা করছি আমাদের মাধ্যমে আপনারাও যাতে এই পাম ব্লসমের সাক্ষী হতে পারেন। এবার তবে বুঝতেই পারছেন বাস মিস করেও কেন আমরা এই সুদীর্ঘ 12 কিলোমিটার চড়াই উতরাই পথ পদব্রজে পাড়ি দিয়ে প্রায় 2.5 ঘন্টা পর মেইশান এলাম, শুধুমাত্র তাইওয়ানের ন্যাশনাল ফ্লাওয়ারকে চাক্ষুষ করব বলে। আর এই ফুলের সময় খুবই অল্প,
তার উপর তাইওয়ানের আবহাওয়া একদমই প্রেডিক্টেবল নয়। এই রৌদ্রোজ্জ্বল দিন তো এই ঘন মেঘলা, আর তার সাথে আকাশ ভেঙে বৃষ্টি, যা আবার এই পাম ব্লজমের পক্ষে ভীষণ ক্ষতিকর। সেই কারণেই আমরা পদব্রজেই আজকে পাড়ি দিয়ে দিলাম মেইশান পার্ক। তবে এক্ষেত্রে একটা ধন্যবাদ উপরওয়ালার প্রাপ্য, কারণ পুরো দিনটাই সেদিন ছিল রৌদ্রোজ্জ্বল, তাই আমাদেরও চড়াই ভাঙতে তেমন খুব একটা অসুবিধে হয়নি। মেইশান পার্কের 6 হেক্টর জমিতে রয়েছে প্রায় 3000টি পাম গাছ। এছাড়া এখানে রয়েছে পাম প্রক্রিয়াকরণ কেন্দ্র। আমরা এই সময়টায় শুধুমাত্র পাম ব্লজমই দেখতে পেয়েছিলাম, তবে পরে আর একবার মেইশান পার্কে ঘোরার সুযোগ পাওয়ায় সেবার দেখতে পেয়েছিলাম গাছগুলিতে কচি কচি পাতার সঙ্গে কচি কচি পাম ফলে থাকতেও। আমরা আগে আমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তাইওয়ানে কিভাবে ক্রেতাদের ওপর ভরসা করে বিক্রেতাবিহীন বিকিকিনি হয়। সেই ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। এখানেও তেমনই চোখে পড়ল কিছু বিকিকিনির আসর। আমরা পাম ব্লজম দেখে একেবারে মুগ্ধ। কি তাহলে আশা সার্থক হলো তো? সে আর বলতে। আড়াই ঘন্টা ক্রমাগত হাঁটার উপসর্গগুলো এইবার একটু একটু করে টের পেতে লাগলাম আমরা। সুন্দর একটা বাদ্যযন্ত্রের আসর দেখে আমরা দর্শক আসনে বসে পড়লাম, খানিকটা অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আর খানিকটা আমাদের পাকে বিশ্রাম দেওয়ার জন্য। খোলা আকাশ আর শ্বেতশুভ্র চাদরে ঢাকা প্রকৃতির মাঝে ভেসে আসা বাঁশির সুর আমাদের মনকে দোলা দিয়ে যেতে লাগলো। এখানে বসেই সুরধ্বনি উপভোগ করতে করতে আমাদের সঙ্গে থাকা কিছু শুকনো খাবার দিয়ে পেটটাকে একটু শান্ত করা হলো। কিছুক্ষণ বসে ওঠার সময় মনে হলো কোমর আর পাটা যেন আমাদের আর নয়। একবার দাঁড়াও, ড্রাইভারকে একবার পাই খালি। কি করবে শুনি? কারণ ওই বাসেই তো ফিরবো। ও, তাহলে 5 কথা শুনিয়ে দেবো। আচ্ছা দিও, দেখো যদি বোঝাতে পারো তোমার মনের কথা আর তার সাথে তোমার মনের ক্ষোভটা। এই হলো এক জ্বালা। ট্রান্সলেট করলে কথাটা বলা যেতে পারে, মনের ভাবটা কি আর প্রকাশ পাবে? পা আর কোমর ঠিক হতে আমরা আরো কিছুক্ষণ ঘুরলাম। পাম ব্লজমের পাশাপাশি নানা রঙিন ফুলও চোখে পড়লো, আর এত সুন্দর পরিবেশে ছবি তোলা তো মাস্ট। সবারই পটাপট শাটার পড়ছিল, আমরাও তুলে ফেললাম বেশ কিছু ছবি। আগের একটা ভিডিওতে বলেছিলাম তাইওয়ান চা চাষের জন্য বিখ্যাত। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে অন্যতম হলো পাম টি। আর এই হলো মেইশান পার্কের চায়ের দোকান। এই সুন্দর পরিবেশে বসে দূরের পাহাড় দেখতে দেখতে চলুন পাম টিয়ে একটু চুমুক দেওয়া যাক।
এর সাথে চেখে দেখলাম ড্রাইড পাম, নুন চিনিতে জারিত পাম। একটা কথা বলতে পারি, পাম ব্লজমের সৌন্দর্য যদি চোখকে ভরিয়ে তোলে, তাহলে এই প্রক্রিয়াজাত পাম আমাদের রসনাকে তৃপ্ত করলো। এবার ফেরার পালা। আসার অভিজ্ঞতাটা তো ছিলই, ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ডরাতে তো হবেই। তাই এবার আর কোনো রিস্ক নিলাম না। 4টেতে বাস, আমরা 3:30তেই চলে এলাম বাস স্টপে। যেই মুহূর্তে বাস এসে দাঁড়ালো, অমনি বাসের নাম্বার দেখে তাতে চড়ে বসলাম। বাসটা একটুখানি চলার পর হঠাৎ পাঁজরে একটা খোঁচা খেলাম। কি ব্যাপার, ড্রাইভার কাকুকে তো কিছুই বললে না? ছাড়ো, আজ বাড়ি ফিরে ভালো করে ভলিনি লাগিয়ে একটু সেঁক নিতে হবে। ভলিনি লাগিয়ে পায়ের ব্যথা কদিনের মধ্যেই ভুলে গেলাম। কিন্তু মেইসান পার্ক যাওয়ার সময়কার পার্বত্য প্রকৃতি এবং মেইসান পার্কের প্রকৃতির যা সাজসজ্জা দেখলাম, তা সযত্নে তোলা রইল আমাদের মনের মণিকোঠায়। শেষ করার আগে একটা কথা বলে নি। ফেরার সময় বুঝতে পারলাম কেন এই বিশাল দূরত্ব মাত্র 30 মিনিটে বাসটা অতিক্রম করে যায়। একই রাস্তায় না রয়েছে সিগন্যাল, না অন্য কোনো গাড়ি চলাচলের বালাই, না জনবসতি। তাই বাস একদম রকেটের স্পিডেই উড়ে চলে যায়। ফেরার সময়ও দেখলাম আমাদের নামানোর সম্ভাব্য যে সময় দেখাচ্ছিল, তার থেকে প্রায় 4 মিনিট আগেই তা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল মিনসিয়নে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।